নিটল ডাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এরপর যে আলোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আপনাদেরকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। এখন তো টক অফ দ্য টাউন আজিজ বেনজির, বিশেষ করে বেনজির। একটু আগে অফ এয়ারে জাকারিয়া কাজল বলছিলেন যে কেঁচো খুঁড়তে গিয়ে অ্যানাকোন্ডা বেরিয়ে গেছে, তাই হচ্ছে বোধহয় অনেকখানি। কিন্তু সেগুলোর আবার ওই যে এক ধরনের কথার পিঠে কথা দেয়া, নিষেধাজ্ঞা ছিল না, এই জন্যে তিনি বাইরে চলে গেছেন, যে কোনো সময় চলে যেতে পারে, এগুলো নিয়েও নানান ধরনের কথা হয়েছে। সেটা আমাদের ইমিগ্রেশন পুলিশেরও তো অনেক ধরনের উদ্যোগী হওয়ার কথা, সেটিও কি হয়েছে? ধন্যবাদ জুয়েল। দেখেন, এই বেনজির কাণ্ড সম্পর্কে যা কিছু খবর এই পর্যন্ত বেরিয়েছে গণমাধ্যমে, দায়িত্বশীল গণমাধ্যমে, এবং এই নিয়ে যা আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, এবং আরো যা যা কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে, এই ব্যাপারে সরকারের বক্তব্যগুলো খুবই হাস্যকর। সরকারের উচিত ছিল এই দায় স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেওয়া। প্রথম কথা হচ্ছে কি, যে তিনি পুলিশের প্রধান ছিলেন, এবং তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, র্যাবের প্রধান ছিলেন, ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিলেন, তখন পুলিশ বাহিনীর ভূমিকা কি ছিল সেগুলো সারা দেশের মানুষ জানে। এবং ওই ভূমিকাটা তিনি নিয়েছেন কিন্তু সরকারের পক্ষে, সরকারের সহায়তায় বলি, সরকারের নির্দেশে বলি, বা সরকারকে খুশি করতে বলি, সে ওই ভূমিকা নিয়েছে। এবং ওই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কিভাবে সম্পদ তৈরি করেছেন। পুলিশের মহাপরিদর্শক বা র্যাবের মহাপরিচালক বা মহানগর পুলিশের প্রধানের বেতন কত, আর তিনি যে পরিমাণ সম্পদ কামিয়েছেন, সেই অর্থ কোত্থেকে এসেছে। এই যে তিনি দীর্ঘ সময় ধরে এই কাজগুলো করেছেন, এত সম্পদ অর্জন করা একদিনের ব্যাপার না, দিনের পর দিন না, বছরের পর বছর লেগেছে তার এসব করতে, এবং প্রতিদিন নতুন নতুন সম্পদের আবিষ্কার হচ্ছে। সবশেষ আজকে দেখলাম গাজীপুরে বিশাল রিসোর্টের তিনি অংশীদার। তো এই কাজগুলো যে তিনি করেছেন পুলিশ বাহিনীতে থেকে, সেই বিষয় সরকার জানতো না, এর চেয়ে হাস্যকর ঘটনা হতে পারে না। পুলিশের মতো একটা গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান, তিনি এত সব অপকর্ম, অন্যায়, দুর্নীতি, বেআইনি কাজ করছেন, সরকার জানে না, সরকারের গোয়েন্দা সংস্থা জানে না, সরকারের কোনো বিভাগ বা মন্ত্রণালয় জানে না। এটা চরম হাস্যকর একটা কথা। শুধু তাই না, শুধু নাজমুল আশরাফ স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মন্ত্রী, যার সরাসরি আন্ডারে হচ্ছে আপনি ইমিগ্রেশন পুলিশ, তিনি নাকি জানেন না উনি দেশে আছেন না বাইরে গেছেন। যদি আমি সরকারের কথা ধরে নেই, স্বরাষ্ট্রমন্ত্রী বলি, পররাষ্ট্রমন্ত্রী বলি, আমাদের সেতু সড়ক মন্ত্রী বলি, তাদের কথাগুলোকে যদি আমরা সত্য হিসেবে ধরে নেই, যে বেনজির সাহেব এত বছর ধরে এত কিছু করেছেন, তারা কিছু জানতেন না। বেনজির সাহেব দেশে আছেন না বাইরে চলে গেছেন, সেটাও তারা জানেন না। তাহলে আমার প্রশ্ন, তারা কি সরকার চালাচ্ছেন নাকি অন্য কেউ সরকার চালাচ্ছেন? তাদের তো নৈতিক অধিকার নাই এ কথা বলার পরে সরকারে থাকা। আমি সরকারে আছি, সরকার চালাচ্ছি, সরকারের অতি গুরুত্বপূর্ণ একটা বাহিনীর প্রধান এত বছর ধরে এত কিছু করলেন, করে আবার টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু নিয়ে আবার ভেগে গেলেন, আমি কিছুই জানি না। তার আমি সরকারে নাই, আমি সরকারের নিয়ন্ত্রণে নাই, সরকারের দায়িত্ব নাই। সরকার কি, সরকার কিভাবে চলে, এবং মন্ত্রীদের দায়িত্ব কি, কর্তৃত্ব কি, সরকারের কি কি বিভাগ আছে, বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, নিরাপত্তা বাহিনী আছে, প্রশাসন আছে, দল তো আছেই, দলের লোক আছে। এত হাস্যকর কথা আমাদের মন্ত্রীরা বলতে পারেন বেনজির সম্পর্কে যা বলছেন, এরপরে তাদের এমনিতে রাজনীতিবিদদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। সকল দলের কথাই বলছি, সব সময়ের কথাই বলছি। তারা অনেক সত্য মিথ্যা মিলিয়ে বলেন, অনেক কিছু এড়িয়ে যান, অনেক কিছু আড়াল করেন, অনেক কিছু অস্বীকার করেন, এবং শত শত অভিযোগ করেন। এই সব বক্তব্যের মধ্যে সত্যটা বের করে আনা খুব কঠিন। এমনিতেই তাদের বিশ্বাসযোগ্যতার যথেষ্ট ঘাটতি আছে, সংকট আছে। তারপরে এরকম ঘটনায় যখন এরকম বক্তব্য দেন, এরপরে তাদের কথার ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতা মানুষের থাকবে না। এটি সামগ্রিক রাজনীতিবিদদের ক্ষেত্রে বলছি, বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন, শাসক শ্রেণীর, শাসক দলের যারা নেতা, আরো বিশেষ করে যারা দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের দায়িত্বে বা কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে, তারা যখন এরকম দায়িত্ব জ্ঞানহীন, হাস্যকর, অবিশ্বাসযোগ্য কথা বলেন, তখন তাদের কথার কোনো দাম থাকে না। তারপরেও
রাজনীতিবিদ বলেছেন, মন্ত্রী বলেছেন, আমরা সেটা প্রচার করি, ছাপি, সেটা তার নিয়ে একটা সংবাদ মূল্য আছে, সেটা নিয়ে আলোচনা ভালো করি। মন্দ বিচার করার দায়িত্ব তার আমাদের, আলোচনা করি। জি, জাকারিয়া কাজল, সে জায়গাটা আজকে একটা জায়গায় দেখলাম যে উনি পাসপোর্ট ব্যবহার করতেন বেসরকারি চাকরিজীবী হিসেবে। উনি যখন সরকারের এই বড় বড় 3টা পোস্টে ছিলেন, তিনি তখনও সরকারের কোনো যে লাল পাসপোর্ট বলি বা ব্লু পাসপোর্ট বলি সেটাও নেননি। তো সরকারের পক্ষ থেকে কোনো জিজ্ঞাসা করা হয়নি তাকে, তুমি প্রাইভেট পাসপোর্ট নিয়ে কেমনে যাও বা কি আসে বিষয়? মানে বুঝলাম না এটা, ওই মানে নাজমুল আশরাফের কথা ধরে যে সরকার কি আসলে কিভাবে চলছে। আমরা যেগুলো জানছি সবগুলি কিন্তু কোনোটাই কিন্তু একদম তথ্য প্রমাণ ভিত্তিক আমাদের জানা, আমরা বিভিন্ন সূত্র, তাই না? বেনজির আহমেদের পুরো ব্যাপারটা জানতে হলে তাকে তো আনতে হবে, তাকে দাঁড়াতে হবে। এই যে সম্পদগুলোই ঠিক আছে সব, তো আমরা বোধহয় বেশি সরলীকরণ করে ফেলছি, একেবারে সরকারের থাকার কোনো অধিকার নেই এরকম যেমন ঠিক বলা হচ্ছে। আমরা গণমাধ্যম তার পদত্যাগের পরে যেগুলি কাহিনী বের করলাম, এতদিন এটা আমরা পাইনি কেন? হ্যাঁ, গণমাধ্যমের একটা ক্রেডিট অবশ্য আছে যে গণমাধ্যমের সংবাদের সূত্র ধরেই সবাই ধরে চলে গেছে, কারণ বেনজিরের বিরুদ্ধে প্রথম সংবাদটি কিন্তু গণমাধ্যমে প্রকাশিত, কার্যকারণ প্রেক্ষিত যাই হোক সেটা নিয়ে ভিন্ন আলোচনা। তবে প্রথম কিন্তু তার এই বিপুল বৃত্ত বা তার এই সদাচরণ বলেন, যাই বলেন, অবদূত এই তথ্য কিন্তু গণমাধ্যমে প্রকাশ তার সূত্র ধরে। আমি একটা জিনিস বলতে চাই, যেটা হ্যাঁ, সরকার তো অবশ্যই খামতি আছে, কারণ এই বেনজির আহমেদকে সরকার শুদ্ধাচার পুরস্কার দিয়েছে। শুদ্ধাচার পুরস্কার কিন্তু কোনো বেসরকারি সংগঠন চাঁদা দিয়ে পুরস্কার দেওয়ার মতো না, এটা সরকারি স্বীকৃতি। এই বেনজির আহমেদ চাকরি জীবনে সর্বোচ্চ করদাতা হচ্ছে। এই বেনজির আহমেদ চাকরি জীবনে ঢাকা পোর্ট ক্লাবের মতো একটা প্রাইভেট ক্লাব, যেটা সদস্যদের বিপুল পরিমাণ টাকা লাগে, সেই ক্লাবের দায়িত্বে ছিল। এগুলো নিশ্চয়ই সরকারের নজরদারির অভাব তো অবশ্যই ছিল। যথাসময়ে সরকারকে বোধহয় আদালতে যখন আসবে জবাব দিতে হবে, সরকারের জবাব না দিয়ে কোনো উপায় নেই। সরকারকে এতদিন চোখ বুঝেছে এই প্রশ্নটা। আমার কাছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, মানে আজকে যে একটা ঘটনা দেখে আমি আরো বেশি, আজকে একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম গতকাল তারা গোপালগঞ্জে বেনজির যে জমিগুলি দখল করেছে সেখানকার কিছু মানুষের ইন্টারভিউ করেছে, তাদের জমি কিভাবে নিল। আজকে দেখলাম যারা ইন্টারভিউ দিয়েছিল ওই এলাকার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কি আইসি, তাদেরকে বেধরক এই যে পুলিশের এই কর্মকর্তা আজকে বেনজিরের সপক্ষে যে মানুষগুলিকে পেটালো, তার বিরুদ্ধে এখন পর্যন্ত অ্যাকশন নেওয়ার ব্যবস্থা মানে খবর আমি পাই। কেন বেনজিরের বিরুদ্ধে ইন্টারভিউ দিল? এই জন্য এই লোকগুলিকে একজন কর্তব্যরত পুলিশ আইসি, মানে ইনচার্জ অফ এ ফাঁড়ি বা থানা না, একটা এলাকার ফাঁড়ি, সে গিয়ে ওই লোকগুলিকে পিটিয়েছে এবং অভিযোগ হচ্ছে বেনজির সাহেবের রিসোর্টের কর্মকর্তারা দেখিয়ে দিয়েছে যে এরা এরা ইন্টারভিউ দিয়েছে, তখন পুলিশ সাদা পোশাকে তাদের পিটিয়েছে। তার মানে কি, আমি এতদিন বিশ্বাস করতাম বা এতদিন আমি মির্জা ফখরুলের কথাটা যে দায় বাহিনীকে নিতে হবে এটা বিশ্বাস করতাম, রিটায়ার করে গেছে, দায় কেন বাহিনী? আজকের ঘটনার যদি তাৎক্ষণিক বিচার না হয়, তাহলে কি আমি যদি মনে করি যে না পুলিশ বাহিনীর মধ্যে সংশ্লিষ্ট আছে, আমি কি ভুল করবো? আমি তো ভেবেছিলাম এই সংবাদ প্রকাশের পরেই ওই কর্মকর্তাকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কেন সে বেনজিরের অপকর্মের যারা সাক্ষী দিয়েছে তাদেরকে পিটতে হবে, তাই না? সেটা কিন্তু এখনো দেখিনি, আমি জানি না দেখব। এই জাতীয় ঘটনা পরম্পরায় কিন্তু অনেক কিছুই প্রমাণিত হয়ে যায় বা অনেক কিছু পাবলিক পারসেপশন অনেক কিছু চলে আসে। আমি একটু আগে নাজমুল আশরাফের সঙ্গে অফেয়ারে বলছিলাম, ছোটবেলা আমরা ব্যাকরণ বইয়ের নামকরণের সার্থকতা ইত্যাদি বেনজির রেদে বুঝলাম যে আসলেই সে নামকরণের যথেষ্ট, সে যে বেনজির যে নজিরবিহীন নজির স্থাপন করেছেন, নামটা আসলেই সার্থক। এখন আমাদের দেখার বিষয় যেটা 6 তারিখে দুদক তাকে ডেকেছে, আসেন, যে দেশের বাইরে গেছেন এটা নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই, কারণ আমি আপনি যেই হোক দেশের বাইরে গেলে তো ইমিগ্রেশন দিয়ে যেতে হবে, এবং ইমিগ্রেশনে তো একটা প্রমাণ থেকেই যায়। তো স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না এই কথাটা যেমন হাস্যকর, আবার উনি বাইরে গেছেন এটা তো সত্য, কারণ ইমিগ্রেশনে রেকর্ড আছে 4 তারিখ উনি গেছেন। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী বলেছে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া, এটাও আমি মানি যে ঠিক আছে নিষেধাজ্ঞা দেওয়া তিনি যেতেই পারেন। পাসপোর্টের ব্যাপার যেটা বললেন, আমি যতদূর জানি লাল পাসপোর্ট বা নীল পাসপোর্ট নেওয়াটা কর্মকর্তার ইচ্ছার উপর, তবে তার সেই সদিচ্ছা ছিল না, যার জন্য তার মনে নিশ্চয়ই কোনো
মানে তাহলে তো সবুজ পাসপোর্টে আপনি যে ব্যবহার করেছেন, আপনি প্রাইভেট জব করেন, তাহলে সেটা তো আপনি অপরাধ করেছেন, সেটা তো অন্যায়। আমি 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 শেষ করছি, আমার বাক্যটা তো শেষ করছি। তার মধ্যে কোনো অপরাধ বোধ ছিল বা তার মধ্যে কোনো অনৈতিক কিছু ছিল বলেই তিনি এটি করেছেন। আর আপনি খালি পাসপোর্ট ব্যবহার দেখছেন, যে লোকটি এত অপকর্মের পরে শুদ্ধাচার পুরস্কার পায়, শুদ্ধাচার পুরস্কারে যে গভর্নমেন্ট স্বীকৃতি, এতবার পুলিশের কি কি বিপিএম পিপিএম কি কি বারপুর কি পায়, তারপরে সর্বোচ্চ করদাতা হয়, ঢাকা বোট ক্লাবের মতো একটা প্রাইভেট ক্লাবের প্রেসিডেন্ট হয়, তা আপনি সেই অপরাধের তুলনাতেই সবুজ পাসপোর্ট ব্যবহার একটা পিনাট বলে আমি মনে করি। এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এখন আমাদের দেখতে হবে যে তাকে ধরে আনতে পারা যায়। এক্ষেত্রে আমি খুব আশাবাদী না, কারণ বঙ্গবন্ধুর খুনিদেরই আমরা ধরে আনতে পারি না। আনার ব্যাপারে আশাবাদী না। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি 6 তারিখে হাজির হন কিনা সেটা দেখার বিষয়, তিনি হাজির হবেন কিনা এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। দুদকের 1 মিনিট, দুদকের আইনজীবী বলেছেন তিনি যদি 6 তারিখে আসেন তাহলে কনসিকুয়েন্স একরকম, না আসলে আরেকরকম, সেটা উনি বলেছেন। এই যে বলছেন সরকার দেখে কি দেখে না, সেই দেখে কি দেখানোর মধ্যে মালয়েশিয়ার ঘটনাটা যুক্ত করে আমি পরবর্তীতে আলোচনায় আসবো। কারণ মালয়েশিয়ার যে সিন্ডিকেট, তার মধ্যে যে যাদের 4টা গ্রুপ, তার মধ্যে সাবেক অর্থমন্ত্রী, বর্তমান এমপি থেকে শুরু করে কারা নেই, তাদের বিরুদ্ধে জানে না প্রতিমন্ত্রী বলছেন আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না, মানে কি? একটা বিরতি নিয়ে এসে আপনার প্রতিমন্ত্রী তো 30,000 ভাড়া 1.5 লাখ টাকা নিচ্ছে, এটাও জানেন। জি, আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিটল টাটা বিরত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। সব যে প্রসঙ্গটা আমি বিরতি যাওয়ার আগে বলছিলাম যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য 80,000 টাকা খরচ হওয়ার কথা সরকারি হিসাবে, সেখানে 6 লাখ টাকা 7 লাখ টাকা হচ্ছে। খরচ করেও 17,000 শ্রমিক যেতে পারেনি। এখন প্রতিমন্ত্রী বলছেন যে আসলে সিন্ডিকেট বলে নাকি কিছুই নাই। না, আসলে ওনারা তো কোনো কিছুই জানেন না। ওনারা বেনজির কাণ্ডও জানেন না, আজিজ কাণ্ডও জানেন না, আনার হত্যাকাণ্ডও জানেন না, এবং এই আপনার মালয়েশিয়া শ্রমিক পাঠানোর যে কেলেঙ্কারির কাণ্ড সেটা ওনারা জানেন না। ওই যে বলছিলাম যে সরকার কোনো কিছু জানে না, এটা বিশ্বাস করা যায় না। এই কারণে আমরা জানি সরকার কিভাবে চলে। সরকারের বহুবিধ সংস্থা আছে, সরকারের সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, এবং সরকারের প্রত্যেকটা বাহিনী, সেটি আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, এমনকি অন্যান্য যেসব আপনার সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিশেষ করে এই যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর তাদের কিন্তু ইন্টেলিজেন্স উইং আছে। তো নিশ্চয়ই তাদের এগুলো জানার কথা, না জানলে সেটা তাদের ব্যর্থতা, আর জেনে সরকারকে না জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা একেবারেই অবিশ্বাসযোগ্য যে সরকার যারা পরিচালনা করছে তারা এত বড় ঘটনা ঘটবে এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্বারা সেগুলো তারা জানবে না, জেনে তখন কেন ব্যবস্থা নেন নাই তার জবাব তো তারা দেবেন না, তারা বলছেন জানেন না। এখন জানি না বলে কিন্তু আপনি দায় এড়াতে পারেন না। জানেন না যে এটাও একটা ব্যর্থতা, এটাও একটা অপরাধ। আপনি সরকার পরিচালনা করেন, আপনি জানেন না। এখন এই যে জনশক্তি রপ্তানির যে কেলেঙ্কারি, এই ব্যাপারে যে রিপোর্ট বের হয়েছে, 5 জন এমপির এজেন্সিগুলো এই কাজ করেছে। তার মধ্যে একজন সাবেক মন্ত্রী আছেন যার স্ত্রী এবং মেয়ের নামে এজেন্সি আছে। তার মানে হচ্ছে আপনি যে কোনো একটা খাতের যে কোনো একটা কেলেঙ্কারি বা একটা বড় ঘটনা যখন উদ্ঘাটিত হয়, গণমাধ্যমে প্রকাশিত হয়, তখন দেখবেন যে এর সাথে আপনার এই সরকারি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এখন এমপি মন্ত্রীর চেয়ে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে, বা আপনার সরকারি দলের শীর্ষ পর্যায়ের যদি নেতা হন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, এখন রাজনৈতিক ব্যক্তি, সরকারপন্থী ব্যক্তি, সরকারের অনুগত ব্যক্তি, সরকারপন্থী ব্যবসায়ী বা অন্যান্য পেশাজীবী মানুষ, বা আপনার এই যে প্রশাসনের লোক, এদের যোগ সাজস ছাড়া এগুলো সম্ভব হয় না, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে। আরেকটা কথা বলি, গণমাধ্যমের উপর সরকার দায় চাপাচ্ছে যে বেনজির হত্যাকাণ্ড, বেনজির এই দুর্নীতির কাণ্ড, এমনকি জেনারেল আজিজের কাণ্ড বা আনার হত্যাকাণ্ডের ব্যাপারে, এই 3টা ঘটনার ব্যাপারে আমরা সরকারের মুখে শুনেছি যে গণমাধ্যম কেন এগুলো বের করতে পারলো না, গণমাধ্যম কেন এগুলো আগে জানলো না। আরে ভাই, গণমাধ্যমের ব্যর্থতার কথা আপনি বলছেন। বেনজিরের মতো একটা দাপটওয়ালা লোক বা একজন আপনার ইনকামবেন্ট আর্মি চিফ, তারা কোনো অপকর্ম করলে সেই খবর প্রকাশ করার বাস্তবতা দেশে আছে কিনা, করলে পরে কি পরিণতি হবে, তখন সরকার রক্ষা করবে কিনা, সেই প্রশ্ন যেমন আছে, একই সাথে এই ঘটনাগুলো যেটুকুই আসছে, যখনই আসছে, সেটা কিন্তু গণমাধ্যমের সুবাদেই আসছে। এবং গণমাধ্যম কোত্থেকে তথ্য সংগ্রহ করে? সরকার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, আমাদের যে মানে সূত্র থাকে, সেখান থেকে তো এই জিনিসগুলো পায়। ফলে গণমাধ্যমের পক্ষে অনেক কঠিন রাষ্ট্রের গোপন জিনিস বা রাষ্ট্রের
তত্ত্বাবধানে থাকা কোনো অন্যায়, অপরাধ, দুর্নীতি বের করে আনা গণমাধ্যমের জন্য কঠিন। আবার গণমাধ্যমের বাস্তবতা অনুযায়ী বলতে গেলে অনেক ঝুঁকি আছে, সেখানে সরকারের পক্ষে এটা অনেক সহজ জানা, তারা কেন জেনে শুনে ব্যবস্থা নেয় না। আমি আপাতত শেষ করি, এই যে সাম্প্রতিক কালের যে ঘটনাগুলো, প্রত্যেকটার ব্যাপারে আমরা সরকারের যে বক্তব্যগুলো শুনছি, বিভিন্ন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তারা কথাগুলো বলছে, আপনি একদম চুলচেরা বিশ্লেষণ করে দেখেন, একটাও উপযুক্ত জবাব না, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, আমলযোগ্য এবং ওই ঘটনা সম্পর্কে সরকারের দায় সংক্রান্ত কোনো বক্তব্য না। এইগুলো করে ওনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন বেনজির বিদেশ চলে গেছেন, ওনারা জানেন না। এখন 6 তারিখের জন্য আপনি অপেক্ষা করছেন, সে যা কিছু করে চলে গেছে তাকে ফিরিয়ে আনা, যেটা কাজল ভাই বলছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীকে আমরা ফেরত আনতে পারি না, আর এই লোককে ফেরত আনতে পারবো? সে তো মহা সে জমিদারি হালে বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে, থাকবে, যা সম্পদ অর্জন করেছেন। আর একটা কথা বলে শেষ করি, যে এই বেনজির কতটা দাপটে, কতটা মানে ভয়ঙ্কর লোক ছিলেন। এই যে আপনার মাদারীপুরে জোর করে জমি কিনেছেন, আপনার কালীগঞ্জে কিনেছেন, কালীগঞ্জে কিনেছেন, গাজীপুরে কিনেছেন, এগুলো তো আছে। সাধারণ মানুষকে ভয় দেখাইছে, আপনার কি বলে এই যে জমি বিক্রি করার জন্য। কিন্তু শফিক ভাইয়ের ঘটনাটা ওটা নিয়ে আমি আলোচনা করতাম, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে করি নাই। নিশ্চয়ই সুযোগ পেলে করবো একটু। আমি একটু জাকারিয়া কাজল আপনার কাছে ওই যে মালয়েশিয়া প্রসঙ্গ নিতে চাই। আপনি যেটা বললেন যে সিন্ডিকেট সরাসরি ব্যবসা না করেও সিন্ডিকেট ফি 1.5 লাখ টাকা করে নিয়েছে, সেটিও নাকি সরকার জানে না। আমি খালি একটা লাইন বেনজির প্রসঙ্গে বলি যে আমরা বলি না জলস্থলে অন্তরিক্ষে, অন্তরিক্ষেরটা জানি না, কিন্তু জলস্থলে তো তার বিপুল সম্পদ আমরা দেখছি, তাই না? অন্তরিক্ষের খবর এখনো জানি না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, এই যে বলেন যে গণমাধ্যম কেন প্রকাশ করলো না, প্রকাশ কিন্তু যখনই হোক প্রকাশ কিন্তু গণমাধ্যমই করেছে, নাম্বার 1। নাম্বার 2, দেখেন আমি যে উদাহরণটা দিলাম, বেনজির ক্ষমতাচ্যুত হওয়ার পরে, এত অপরাধের পরে, তার ভুক্তভোগীরা সাক্ষী দেওয়ার পরে একজন সিটিং পুলিশ কর্মকর্তা গতকাল তাদের পিটিয়েছে। সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ব্যবস্থা জানি না। একটা লোক চাকরি ছেড়ে দেওয়ার পরে তার বিরুদ্ধে বলার পরে এই নিরীহ লোকগুলিকে যেভাবে পেটানো হলো, চাকরিরত অবস্থায় হলে কি অবস্থায় তো চিন্তা করেন। এবং আমরা কিন্তু ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে জানি না। গণমাধ্যমে এসছে তৈমুর নামে একজন পুলিশ পরিদর্শক, এখন কি জানি না, এই জমি কিনতে সাহায্য করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। ওটা না হয় প্রমাণ সাপেক্ষ, কিন্তু কালকে যে পেটালো বেনজিরের বিরুদ্ধে বলায়, সেই কর্মকর্তাও তো এখন পর্যন্ত বহাল তবিয়তে। তো বেনজির চলে যাওয়ার পরেও তার অনুসারীরা এত প্রতাপশালী, আর বেনজির যখন ক্ষমতায় তখন সংবাদ প্রকাশ করলে কি হতো, এই উদাহরণ থেকে মানে এর চেয়ে বেশি আর আমি কিছু বলতে চাই না। আমি দেখতে চাই যে এই পুলিশ কর্মকর্তার কি নাম্বার গেল। এবার আসেন, শুনেন, কেন জানি আমি সরকারের দায়িত্বশীলদের মধ্যে একটা দায় এড়ানোর পদক্ষেপ, এটা খুব শুভ লক্ষ্য। একটা বিচ্যুতি হতেই পারে, সেটা দায়টা স্বীকার করতে হবে। কারণ এই যে মালয়েশিয়ার কথা বললেন, প্রথম দিনই বা সেকেন্ড দিন আমি দেখলাম প্রতিমন্ত্রী বললেন যে এত টাকা বিমান ভাড়া নেয়, উনি জানেন না। উনি যদি এটা না জানেন তো ওই মুহূর্তে তো তার পদত্যাগ করা উচিত। কারণ সবাই জানে বাংলাদেশের যে 30,000 টাকার ওয়ান ওয়ে টিকিট 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 90,000 টাকা বিক্রি হচ্ছে, উনি জানেন না। এই জানেন না বলে ওনারা আসলে কি মেসেজটা দিচ্ছেন? নিজে জানেন না মানে কি? উনি অদক্ষ, এবং এই সরকার একজন অদক্ষ মন্ত্রীকে প্রতিপালন করছে, যার দায় সরকারকেও নিতে হয়। ওনারা তো নিজের কথার জালেই সরকারকে বেকায়দায় ফেলছে। আপনি দেখেন, ওই দিনই আমি একটা আলোচনায় ছিলাম, 100টা এজেন্সি আছে আর একটা সরকারি এজেন্সি বলছেন, যাদের কাছে বিভিন্ন লোকজন এনে তাদের মাধ্যমে পাঠায়। ওখানকার একজন নেতা বলেন আমরা তো 80,000 টাকাই পাঠিয়েছি। উনিও কিন্তু জানেন যে উনি যারা 80,000 টাকা পাঠাইছে ওই লোকটাকে কিন্তু 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা বিক্রি। এটা সরকার জানে না বা মন্ত্রী জানে না। দিস ইজ আই এম দ্য লাস্ট ম্যান টু বিলিভ ইট। আমি মনে করি দক্ষতার অভাব আছে, উনি এইভাবে দেয়। আর আরেকটা কথা হলো অতি কথা, এসব নিয়ে যেখানে আপনি জানেন, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বেনজির চলে গেছে, আমি জানেন। আরে বাবা, ইমিগ্রেশন তো আপনার আন্ডারে। একজন রিপোর্টার যদি বের করতে পারে যে 4 তারিখে এই বেনজির ইমিগ্রেশন পার হয়েছে, আপনি ওই দপ্তরের দায়িত্বশীল মন্ত্রী হয়ে আপনি জানেন উনি চলে গেছে। এই যে ভুল বার্তাগুলি, তাদের অদক্ষতার পাশাপাশি পাবলিক পারসেপশন একটা ভুল বার্তা দেয়, সরকার হয়তো চায় না বিচারক। আই অ্যাপ্রিশিয়েট দ্য গভর্নমেন্ট যে তারা মানে আইনানুগ ব্যবস্থায় যাচ্ছে, কিন্তু তার মন্ত্রীদের কথাবার্তা কিন্তু সরকারের উদ্দেশ্য, যদি এটা মহৎ উদ্দেশ্য হয়, সেই মহৎ উদ্দেশ্যের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়।
কারণ উনি জানেন না যে ইমিগ্রেশন পার হয়ে গেছে। তো এই মন্ত্রীদের অতি কথন সরকারকেও বিব্রত করে। এটা যদি সংশ্লিষ্ট মন্ত্রীরা না বুঝেন তাহলে তো দায় সরকারকে নিতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। দায় এড়ানোর কোনো সুযোগ দায়িত্বশীলদের থাকে না। এই কথাটা দায়িত্বশীলদের বুঝতে হবে যে দায় এড়ালে দায়িত্বে থাকার কোনো কারণ নেই। জি, একদম পরিষ্কার। জাকারিয়া কাজল, নাজবুল আশরাফ থাকবেন। আরও একটা বিরতি নিয়ে ফিরছি খুব শিগগিরই আপনাদের সঙ্গে। দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন জাকারিয়া কাজল এবং নাজবুল আশরাফ। দুজনকে আবারও স্বাগত। নাজবুল আশরাফ, আজকে অর্থনীতি সমিতি একটা বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছেন, সেটা প্রতি বছরই তারা দেন। সেখানে ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের থেকে দেশ বাঁচানোর সদিচ্ছার আহ্বান জানিয়েছেন। এই সদিচ্ছার কোনো ছিটেফোঁটা আপনি দেখতে পান কিনা? দেখেন, অর্থনীতি সমিতি যত ভালো পরামর্শই দিক না কেন, যত সদিচ্ছা প্রত্যাশা প্রকাশ করুক না কেন, এর বাস্তবায়ন তো আর তারা করতে পারে। বাস্তবায়নটা করবে সরকার, সংসদ, আইন প্রণেতারা, যারা বাজেট পাশ করবেন, যারা বাজেট প্রণয়ন করবেন। সেই মানুষগুলো যদি এই উপদেশ পরামর্শ না নেন, তাহলে এসব বলা একেবারেই বৃথা। আপনি আমাকে বলেন, এই যে টানা মেয়াদে একই সরকার চলছে, এই একই দল কিন্তু আমরা আপনার 96 থেকে 2001 সালে দেখছি, আমরা 8 থেকে 14 দেখেছি। 14 পর থেকে 24-এর সরকারের চেহারাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। অনেক বিষয় আনা যায়, সেগুলো না আনছি। আমি বলছি যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে বৈঠক করে অর্থমন্ত্রীরা পরামর্শ নিতেন, বিভিন্ন মহল থেকে পরামর্শ দেওয়া হতো এবং সংসদেও এগুলো নিয়ে আলোচনা হতো, অনেক সংশোধনী প্রস্তাব ইত্যাদি ইত্যাদি আসতো এবং সরকার ভালো ভালোগুলো বিবেচনা করত। এখনকার সরকার এত বেশি মানে একচেটিয়া সবকিছু করে, কারো উপরে কোনো ভরসা নাই, কারো কোনো কথা শুনবে না। এবং আপনি যে কোনো ক্ষেত্রে যত ভালো মানুষই হোক, পরামর্শ দিলে তার যেই প্রতিক্রিয়া আমরা সরকারের কাছ থেকে শুনি, তখন আর কেউ মানে সেই কাজটা করতে উৎসাহ পায় না। ফলে অর্থনীতি সমিতি বলেন বা আরো যত সমিতি আছে বা বাজেট সংক্রান্ত যত গোষ্ঠী শ্রেণী পেশার মানুষ আছে, ব্যবসায়ীরা সহ, তাদের কোনো বুদ্ধি পরামর্শ অনুযায়ী সরকার কাজ করবে বলে আমার মনে হয় না। তবে আমরা তো দেখছি এই যে অর্থনীতির উন্নতি, তার যে 12টা আবার যারা বাজায়, তাদের মধ্য থেকে যেসব ব্যবসায়ী মানে অসৎ ব্যবসায়ী, তাদের কথা শুনতে পারে, তাদের স্বার্থ অনুযায়ী কাজ করতে পারে। আর শেষ কথা বলছি যে আমরা জানি যে রাজনীতির হাতে নাই, ব্যবসায়ীদের হাতে চলে গেছে। শুধু ব্যবসায়ীদের হাতে চলে গেছে বললে হবে না, অসৎ ব্যবসায়ীদের হাতে চলে গেছে। রাজনীতি একটা লাভজনক ব্যবসা হয়ে গেছে। ফলে সংসদে যারা আছেন তাদের বেশিরভাগই আপনার ব্যবসায়ী এবং তারা তাদের স্বার্থে সকল বাজেট প্রস্তাবনা দেবে এবং সেগুলি পাশ করার জন্য প্রভাব বিস্তার করবে। এখন তো বিরোধিতাও নাই, কারণ আলোচনা খুব একটা হবে কিনা সেটাও নাই। সো পাশ যা হবে তাই পাশ, এটা ধরেই নেওয়া যায়। জাকারিয়া কাজল, যে অর্থ পাচারকারীদের অনেকেই ধরা পড়েছে, অনেকের কাছ থেকে অনেকের নাম এসছে, অনেকের মামলা চলছে, কিন্তু টাকা তো আনা গেল না এখন পর্যন্ত। এত বাংলাদেশের ইতিহাসে একমাত্র বোধহয় কোকোর টাকাই ফেরত, তাও পুরোটা না, অল্প সংখ্যক টাকা তাও মানে এসছে। এছাড়া তো আমি কারোরটা দেখিনি। শুনেন, অর্থমন্ত্রী সমিতি যে সদিচ্ছা বা যে কথাগুলো বলেছে, বাংলাদেশে একদম সাধারণ মানুষ যে অর্থনীতি বোঝে না, তারও কিন্তু মনোভাব একই, তারও প্রত্যাশা এক। মানে কালোটা মানে দুর্বৃত্তায়ন বন্ধ হোক, এগুলো পাচার বন্ধ হোক, এটা কিন্তু যিনি অর্থনীতি বোঝেন না, একজন সাধারণ মানুষের জিজ্ঞেস করবে, তিনিও একই প্রত্যাশা ব্যক্ত, তাই না? এটা নিয়ে তো কোনো ইতিমধ্যে কথা হলো প্রত্যাশা ব্যক্ত, চাওয়াটা তো হুইল বেল দেখায় কথা যদি বলি, তাই না? টাকা পাচার হচ্ছে। আপনার তো গত সরকার মানে এই সরকারের বিগত সময় আমরা দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী বলেছে আমলাদের কত আছে, কার কি আছে। একজন আমলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে শুনেছেন? এই যে বেগম পাড়া টাকা, অনেক কিছু শুনি আমরা। এখন তো বেগম পাড়ার মধ্যে দুবাই হয়ে গেছে আরেকটা অভয়ারণ্য, তাই না? কিছুদিন আগেও তো একটা সংবাদ বেরোলো, দুবাই এতজন বাংলাদেশ ফ্ল্যাট আছে, মালয়েশিয়ার বাদ। এগুলিও কিন্তু গণমাধ্যমের অবদান, গণমাধ্যমের থ্রুতেই আমরা জানি। তারা ব্যবস্থা নেওয়ার তারা নেই, তাদের কাছ থেকে এখনো কোনো ব্যবস্থা গ্রহণের প্রামাণিক কোনো তথ্য আমাদের কাছে নেই। বলতে পারেন যে আইনগত জটিলতা ইত্যাদি। এগুলি হলেও যে আবার সেই দায় এড়ানোর কথা চলে আসে। বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এটা দিবালোকের কোনো অর্থ আমরা ফেরত আসছি। এখন আওয়ামী লীগের কাউকে যদি বলেন, তিনি বলবে বিএনপির আমলে তো হয়েছে, বিএনপির কাউকে বলবে যে আওয়ামী লীগের আমলে হচ্ছে। এই যে পরস্পর চাপানো তোর, এই যে একটা রাজনৈতিক খেলা, এর মধ্যে কিন্তু আসলে যারা যা করছেন তারা কিন্তু দূরে বসে মজা দেখছে।
রাজনীতিবিদরা তোমরা একজন আরেকজনের দোষ দিতে থাকো, আমরা আমাদের কাজগুলো করেই যাই। আমাদের দুর্ভাগ্য হচ্ছে জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারেও আমাদের দলগুলো এক, এই সুযোগটাই এই দুর্বৃত্তরা নেয়। আজকে যদি সকল জাতীয় সংকটে আমরা এক হতে পারতাম, তাহলে তো এই দুর্বৃত্তদের এই সুযোগ নেওয়ার প্রবণতা কমা যেত। আগামী মানে কোনো ভবিষ্যতেও আমি এটা কমে যাওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা আমি দেখি না, যার ফলে দুর্বৃত্তায়নও চলবে এবং যারা এগুলি করছেন তারা এগুলি বহাল করে যাবে। এটা হলো দুর্ভাগ্যের বিষয়। তার মানে যখন যে সরকারি আসুক দুর্বৃত্তদের কথা জানেন এবং দুর্বৃত্তদের এক ধরনের পৃষ্ঠপোষকতা দেন, সেটিকে আপনার কথা সূত্র প্রত্যক্ষ পরোক্ষভাবে তো পৃষ্ঠপোষকতা পাচ্ছি, তাহলে ব্যাংকগুলো এইভাবে খালি হয়ে যায় কিভাবে? শুনেন, সেটা একটা ভিন্ন আলোচনা। বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা কি এখন? আপনি একবার ব্যাংকিং আইন সংশোধন করছেন, পরিচালকদের কখনো সংখ্যা বাড়াচ্ছেন, পরিবারের সংখ্যা বাড়াচ্ছেন, এগুলি কেন হচ্ছে? একই ব্যাংকে আমার পুরা পরিবার, আপনার পুরা পরিবার আরেক ব্যাংকে, আপনি আমার ব্যাংক থেকে আপনাকে দিচ্ছি, আপনার ব্যাংক থেকে আমাকে দিচ্ছেন, ব্যাংক খালি হয়ে যাচ্ছে। এগুলি তো অজানা না, আমরা মুখে বলছি অনেক কিছু, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কতটুকু করছি এটাও তো সাধারণ মানুষ জানে। মানুষকে বোকা ভাবার কারণ, তাই না? আজকে অর্থনৈতিক সময় বাজেট আমি দেখলাম, তারা যেটা বলেছেন, তারা জাতীয় বাজেটের 1% বেশি হয়তো দিয়েছে। তাদের সবই ঠিক আছে, প্রত্যাশাও ঠিক আছে। এই প্রত্যাশার জন্য রকেট সায়েন্স জানতে হয় না। এই প্রত্যাশা বাংলাদেশের একদম নিরক্ষর যে মানুষটা, যিনি অর্থনীতির বোঝেন না, তিনিও কিন্তু চান এই দুর্বৃত্তায়ন বন্ধ, টাকা পাচার বন্ধ, এটা কিন্তু তিনিও চান। কাজেই সকল চাওয়া পূরণ হয় না, কারণ আমাদের রাজনৈতিক দুর্বিপাকে, আমি জেনে বুঝে ব্যবহার করছি, আমি শেষের দিকে পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, পাচার যে হচ্ছে এটাই তো সরকার স্বীকার করে না। আর যারা পাচার করে তারা এত প্রভাবশালী, তাদেরকে সরকার ভয় পায় বলেই তো মনে হয়। তবে না, পাচার হচ্ছে যে এটা স্বীকার না করলেও এক ধরনের বলা হয়, যে কিন্তু ওই যে এক দল আরেক দলের উপরে দায় চাপায়, অমুক সময় পাচার হয়েছে, না সেটা একটা দিক, কিন্তু এখন যে পাচার হচ্ছে, এই সরকার আমলে যে পাচার হয়েছে, এটা কি কোনো মন্ত্রী কখনো স্বীকার করেছে? স্বীকারই করে না তারা। বরং আমরা দেখেছি সাবেক অর্থমন্ত্রী সাংবাদিকদের জিজ্ঞেস করলে বলতেন আপনারা তথ্য দেন, দুদক করে বলে যে আপনারা তথ্য দেন। তার মানে সব এর আগে অর্থমন্ত্রী মুহিত সাহেব কিন্তু বলেছেন টাকা পাচারের বিষয়ে। দুজনকে অনেক ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে চেষ্টা করবো আমরা পরবর্তী সময় আলোচনা করার জন্য। এই ছিল নিটোল টাটার বিরুদ্ধে আজকের সংবাদ সম্প্রসারণ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ।